2023-এর ডিসেম্বর মাসে কেরালা ভ্রমণ ছিল আমাদের সব থেকে লম্বা একটা ট্রিপ। সেই ট্রিপে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম কোচি সম্পূর্ণ এপিসোড, মুন্নার, থেকেডি, আলেপ্পি এবং কোভালাম। এবং তোমাদের সঙ্গে আমরা আগের পর্বে শেয়ার করেছিলাম কন্যাকুমারী ও পদ্মনাভ মন্দিরের সম্পূর্ণ ডিটেলস। এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব কন্যাকুমারী থেকে রামেশ্বরম যাওয়ার অভিজ্ঞতা, হোটেলের রুম রিভিউ, এক অজানা ধানুষকোটি যেখানে সব কিছু তছনছ হয়ে গেছে, আর সম্পূর্ণ রামেশ্বরম। তো চলো আর বেশি না দেরি করে এপিসোডটা স্টার্ট করা যাক। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ এপিসোড। আজকে আমরা চলে যাচ্ছি কন্যাকুমারী থেকে সোজা রামেশ্বরমে যাব। পৌঁছাতে মোটামুটি ধরো রাত্রি 10টা বাজবে, কারণ এখন সময় হচ্ছে 3:30। আমরা বেরোতে অনেক দেরি করেছি, আগের এপিসোডে দেখেইছো। আমরা সকালবেলাতে গিয়েছিলাম বোটিং করতে, বৃষ্টির কারণে বোটিং বন্ধ ছিল। বোটিং হয়েছে, তারপর আমরা হ্যাঁ তাহলে আমরা খুব সকালেই আজকে রেডি হয়ে গেছি। দশটার মধ্যে পুরো ডান ছিল আমাদের। আমরা ভেবেছিলাম 10টার মধ্যে কমপ্লিট, 12টার মধ্যে বোটিং কমপ্লিট করে আমরা গাড়িতে উঠে যাবো। সেটা আমাদের 3 ঘন্টা লেট হয়ে গেল শুধুমাত্র বৃষ্টির জন্য, বোটিংটা করতে না পারার কারণে। কারণ যখন বোটিং তো করতেই হবে। যাই হোক, আজকে নতুন এপিসোডটা দেখো কেমন লাগছে, জানাবে অতি অবশ্যই। আজকে আমাদের কথা ছিল ধানুষকোটি যাওয়ার, বাট সেটাও হবে না, কারণ ধানুষকোটিতে এখন পৌঁছালেও আমরা কিছু দেখতে পারবো না। তো সোজা হোটেলেই যাব। রাস্তায় প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তুমি হয়তো পেছনে দেখতেই পাচ্ছ তোমরা রাস্তায় কি পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো এখন চলো রাস্তায় কিছু দেখাবো। কালকে সকালবেলাতে তোমাদেরকে আসল রামেশ্বরমের রূপ, যদি সূর্য ওঠে, মানে সূর্য তো উঠবে কিন্তু মেঘে ঢাকা, সাউথ ইন্ডিয়াতে এখন ফুললি ক্লাউডি। তো যদি সূর্য ওঠে তাহলে তোমাদেরকে দেখাবো, আর রাত্রে গিয়ে তোমাদেরকে রুম রিভিউ তো দেবোই। তো চলো এগোতে থাকি, দেখতে থাকো আমাদের ব্লগটা। রাস্তা কিন্তু অসম্ভব সুন্দর রাস্তা। কন্যাকুমারী থেকে আমরা মোটামুটি 62 কিলোমিটার দূরে চলে এসেছি। এখন আমরা এসছি তুতুকুড়িন ক্রস করছি। এখন সময় হচ্ছে বিকেল 5:30। তুতুকুড়িন হচ্ছে গোটা ইন্ডিয়ার মধ্যে সব থেকে ছোট এয়ারপোর্ট, কিন্তু এখানেই আছে। আর লবণ কিন্তু এখান থেকেই তৈরি হয়, মানে সমুদ্রের জলটাকে একটা জায়গাতে স্টোর করে শুকানোর পর ওটা থেকে ফ্যাক্টরিতে লবণ তৈরি হয়, এখানেই কিনতে হয় তুতুকুড়িনে। এই যে এগুলো দেখছো, এগুলো হচ্ছে প্রত্যেকটা নুন লবণ, কিন্তু এটা হচ্ছে ফার্স্ট ফেজ যেখানে তোমার শুকানো হচ্ছে। এরপরে রাস্তা দিয়ে যেতে যেতেই আমরা পাবো সেকেন্ড ফেজ, যেটাতে একদম নুনটা থাকে। এগুলো কিন্তু সব নুনের জায়গা, যেটা তুতিকোরিনে আছে। এই যে নীল রঙের প্লাস্টিক গুলো দেখছো, এইগুলোতে সমস্ত কিন্তু লবণ ঢাকা আছে, মানে এগুলোতে লবণ তৈরি হয়ে গেছে। এরপরে এটাকে রিফাইনের জন্য নিয়ে যাওয়া হবে থার্ড ফেজ, মানে এটা তোমাদের সেকেন্ড ফেজ চলছে। দুই পাশেই আছে, রাস্তা দুই ধারেই আছে। এই পাশেও ছিল, দেখো দেখতে পাচ্ছ, এগুলো সব হচ্ছে লবণ। মানে জলটাকে আগে শুকানো হয়, শুকানোর পর একদম লবণটা পায়, সেই লবণটাকে এবার রিফাইন করতে পাঠায়। এবার তোমাদেরকে দেখাচ্ছি মেন ফ্যাক্টরিটা। এইটা হচ্ছে মেন ফ্যাক্টরিটা, যেখানে সমস্ত কাজগুলো হয়, মানে একদম রিফাইন যেটাতে হয়, এটা হচ্ছে মেন ফ্যাক্টরি। আমাদের চোখ মুখের অবস্থা খুবই ক্লান্ত, মানে আমরা দুজনেই খুব ক্লান্ত হয়ে পড়েছি। এতদিন ধরে ট্রাভেল হচ্ছে, একদিনের রেস্ট হয়নি। আর প্রত্যেক দিন ভোরবেলাতে ওঠা, আজকেও যেমন সানরাইজ দেখতে 4টের সময় উঠেছি, যদিও দেরি করে বেরিয়েছি, কিন্তু উঠেছি 4টের সময়তেই। মানে চোখ মুখ পুরো দেখে বুঝতেই পারছো কি অবস্থা। এইটা একটা ফ্যাক্টরি, দেখতে পেলে লবণ, এই যে লবণ প্রায় শুকিয়ে এসছে। নেহাত বৃষ্টি পড়েছে আজকে, ওয়েদার তো খারাপ। এখন সময় হচ্ছে 6:15, এখনো কিন্তু সূর্য আছে। মেঘলা কিন্তু বোঝা যাচ্ছে না, কিন্তু 6:15 কিন্তু সূর্য আছে। ভয়ঙ্কর বৃষ্টি, কল্পনার বাইরে।
রামেশ্বরম 49, ধানুষকোটি 68। তোমরা এই হচ্ছে রাতের পাম্বান ব্রিজ, ঠিক এই পাশে। এইখানে সমুদ্র আছে, এইখানেও সমুদ্র আছে। নিহাত রাত, তাই দেখাতে পারছি না, বাট দিনের বেলায় তোমাদেরকে দেখাবো। আমরা খালি চোখে দেখতে পাচ্ছি, বাট অল্প অল্প। রাত্রে কিন্তু খুব কম মানুষই এখানে আসে, আমরা সেটা এক্সপ্লোর করে নিলাম। 10 বছর আগে যখন আমি এই রাস্তাটা দিয়ে এসেছিলাম, তখন একটাও বাড়িঘর কিছু ছিল না রাস্তার। আমরা যখন পেরিয়েছিলাম, আমার মনে আছে 10 বছর আগে, তখন কিন্তু দুই ধারে আমরা সমুদ্র দেখেছিলাম, এখন দুই ধারে বাড়ি হয়ে গেছে। ফাইনালি আমরা রামেশ্বরমে এন্ট্রি করেছি, বাট এখনো রুমে ঢুকিনি। রুমে ঢুকে তোমাদের রুম রিভিউটা আগে দেবো। আমার সামনে যেটা দেখতে পাচ্ছ লাল লাইট আছে, ওটাই কিন্তু রামেশ্বরম মন্দির। হোটেলে আমরা জাস্ট ঢুকছি, আই থিঙ্ক। নাইস না? রুমে চলে এসেছি, রুমটা আবার জাস্ট দেখে নাও। এই হচ্ছে রুমের এন্ট্রি। প্রথমে ঢুকেই একটা টেবিল দিয়েছে, টেবিলে তোমরা লাগেজ রাখতে পারো। নিচে শু র্যাক যেটাকে বলে সেটা। এটা এতগুলো জুতো আমাদের নেই, সেই জন্য জিনিস রাখবো। পাশে হচ্ছে একটা আলমারি, ডিসেন্ট আলমারি। আচ্ছা, এ পাশে একটা জায়গা আছে, সেই জায়গার মধ্যে ফ্রিজ দিয়েছে, ফ্রিজ কিন্তু ওয়ার্কিং। আচ্ছা, এই পাশে চলে আসলে একটা মিরর দিয়েছে, বেশ বড়, জুয়ের কাজে আসবে। এসি আছে, টিভি আছে, সুন্দর লাইটিং আছে, ফ্যান আছে, আর বড় একটা খাট আছে, একটা সোফা, টেবিল। তোমাদের দুটো জলের বোতল দিয়ে দেবে, আর সাথে কেটলিও দিয়ে দেবে। এটা যে বাথরুমের পোর্শনটা, বাথরুম ডিসেন্ট বাথরুম, শাওয়ার শ্যাম্পু সবই দিয়ে দিয়েছে। নর্মাল রুম যেরকম হয় ঠিক সেরকমই, কিছু আলাদা কিছুই নেই। কিন্তু রুমটা একটু বড়, এটাই যা ডিলাক্স রুম এটাকেই বলছে। বাট আমি খুব ডিসঅ্যাপয়েন্টেড এইটাতেই, যে আমরা সি ভিউ রুম বুক করেছিলাম, বাট আমরা সি ভিউ রুম পাইনি, কেন জানি না। আমি এটা ফেব্রুয়ারি মাসে বুক করেছিলাম, আজকে হঠাৎ করে চেঞ্জ করে দিয়েছে। প্লাস আরেকটাও জিনিস, রুমের নিচেই এখানে জল জমে আছে। আমি ডাকলাম, 1 ঘন্টা হয়ে গেছে, এখন অব্দি কেউ আসেনি। The next morning. এই হচ্ছে আমাদের হোটেল থেকে নাজারা। এখন সময় হচ্ছে 11:30। আমরা ভেবেছিলাম যে মন্দিরে যাব, কিন্তু ড্রাইভার দাদা বললো যে মন্দিরে না গিয়ে এখন ধানুষকোটি যেতে, কারণ মন্দির এখন প্রায় বন্ধই হয়ে যাবে প্রায়। চলো গাড়িতে উঠে কথা বলছি। তো এখন সোজা যাবো আমরা ধনুষকোটিতে। বিকেলবেলাতে আসবো, এসে রামেশ্বরমে আমরা পুজো দেবো। পুজো দেবো বলতে কি, দর্শন করবো, 22টা কুণ্ডলিতে স্নান করবো। এখানে কিন্তু হঠাৎ হঠাৎ মেঘ, হঠাৎ হঠাৎ কিন্তু বৃষ্টি, আবার হঠাৎ কিন্তু বিরাট প্রখর রোদ। এই যে মেঘটা দেখছো, একটু পরে মেঘ থাকবে না, ঝেপে বৃষ্টি আসবে, দেন আবার কেটে যাবে। রামেশ্বরম থেকে ধনুষকোটি মোটামুটি 21 কিলোমিটার দূরত্বে অবস্থিত। আর ধনুষকোটি হচ্ছে একদম লাস্ট, আমাদের ইন্ডিয়ার একদম শেষ। হ্যাঁ, শ্রীলঙ্কা শুরু। বঙ্গোপসাগর, এই ভারত মহাসাগর, ওপারে হচ্ছে শ্রীলঙ্কা। আর ওখানেই কিন্তু ওই যে সেতুটা, রাম যখন শ্রীলঙ্কায় যায়, রাম সেতু, সেটা কিন্তু ওখানেই আছে। কিন্তু ওটা এখন বিলুপ্ত, মানে নিচে চলে এসছে, কিন্তু ওটা আছে এখনো, স্টিল নাও ওটা অবস্থিত আছে ওখানেই। ধনুষকোটি যাওয়ার আগে এই যে রাস্তাটা দেখছো, 8 বছর আগেও কিন্তু এই রাস্তাটা ছিল ফুললি অফ রোড।
সেখানে শুধু জিপ গাড়ি যেত, তাও অফ রোডিংয়ে। আর এটাই কিন্তু হচ্ছে অরিজিনাল সেতুটা, এটা থেকে স্টার্ট হয়ে গেছে অলরেডি। এরপরে রাস্তার দুই ধারে শুধু সমুদ্র দেখবে। অলরেডি আমাদের চোখে একটু ধরা পড়েছে, বাট ক্লিয়ার নয় এখনো। এখানে যা বৃষ্টি হচ্ছে তোমাদেরকে কি বলবো, কিছু দেখাই যাচ্ছে না। আবার বৃষ্টি কম, যেখানে সমুদ্র দেখানোর জায়গা ছিল সেখানে বৃষ্টি কম, আবার রোদ উঠছে। রাস্তায় কিন্তু যেতে যেতেই তোমরা সমুদ্র দেখতে পাবে, এবং বোথ সাইডেই আছে। এটা এই পাশেও আছে, এই পাশে দেখতে পাচ্ছি না। এই হচ্ছে নাজারা, আবার এই পাশে হচ্ছে সমুদ্র। এটা হচ্ছে ধনুষকোটি রেলওয়ে স্টেশন, যেটা ডিস্ট্রয় হয়ে গেছে। গল্পটা তোমাদেরকে আমি একটু পরেই বলছি, বাট একটু নাজারাটা দেখে নাও। আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে ওল্ড চার্চ, বাট এটাও ডিস্ট্রয় হয়ে গেছে। এখান থেকে কন্যাকুমারী 323 কিলোমিটার, যেটা আমরা ক্রস করে এলাম। এই হচ্ছে ধনুষকোটির ওল্ড চার্চ। যেহেতু চার্চ ছিল ওই জন্য এখনো সমস্ত কিছু মেনটেন করেছে, ডিস্ট্রয়েড হয়ে গেলেও। আর পেছনে কিন্তু সমুদ্র। আমরা কিন্তু সত্যিকারের বলতে খুবই লাকি, কারণ এতক্ষণে ঝমঝমিয়ে বৃষ্টি ছিল। যখন আমরা এই ওল্ড চার্চ দেখতে নামলাম তখন কিন্তু একদম ফুল টু বৃষ্টি বন্ধ। এটা হচ্ছে ওল্ড মেডিকেল কলেজ। ওটা এখানে কিন্তু কোনো ওয়েভ নেই, এটা পুরীর বাট মতো এখানে লাগছে। আবার ওয়েভে ভর্তি। এখানে দেখো পাখিগুলো ঠিকভাবে উঠতে পারছে না, পাখিগুলো কিন্তু ঠিকভাবে উঠতে পারছে না। দেখো, এটা হচ্ছে একদম লাস্ট সীমান্ত। এরপরে কিন্তু আর গাড়ি যায় না, গাড়ি এখানে দাঁড়িয়ে আছে, এরপরে গাড়ি ব্যাক করে চলে আসে। আর এখানকার কিন্তু সমুদ্রটা শান্ত, কিন্তু এই পাশের ওয়েভটা মানে একদম ভয়ঙ্কর। আমরা আরেকটু এগোবো, দেখবো কতদূর যাওয়া যায়, কারণ আমাদের গাড়ি অনেকটা পিছনে আছে এখনো। এই যে জায়গাটা দেখছো, এই স্তূপটাই হচ্ছে লাস্ট, এরপরে কিন্তু আর যাওয়ার জায়গা নেই। আমার পেছনে এই যে অংশটা দেখছো, এই অবধি কিন্তু ভারতের রাস্তা শেষ। এরপরে এই যে জায়গাটা, এইখানটা আবার এটা কিন্তু রাম সেতুই চলছে। রাম সেতুটা আবার উঠেছে এই জায়গাটায়, এই যে এই জায়গাটা দিয়ে উঠেছে। আর এখান থেকে আরো 35 কিলোমিটার দূরে কিন্তু শ্রীলঙ্কা শুরু হয়ে গেছে। বাদবাকি যে রাস্তা সেটা কিন্তু সমুদ্রের ভেতর দিয়ে চলে গেছে। একটু অংশ আমরা জাস্ট দেখতে পাচ্ছি, এই অংশটা। অনেকক্ষণ ধরে এখানেই দাঁড়িয়ে আছে, যেতে পারছে না, চেষ্টা করছে যেতে পারছে না। আমরা কিন্তু এখন ইন্ডিয়ার শেষ প্রান্তে আছি। এবার তোমাদেরকে ইতিহাসটা নিয়ে একটু বলে দিই। 1964 সালে এখানে একটা ভয়ঙ্কর সাইক্লোন হয়, যেটার নাম রামেশ্বরম সাইক্লোন, বা অনেকে ধনুষকোটি সাইক্লোনও বলে। সেই সাইক্লোনে এই যে রেল ব্রিজটা দেখছো, এই রেল ব্রিজের ঠিক একটু আগে একটা ট্রেন দাঁড়িয়েছিল। তখন টেকনোলজি ভালো ছিল না, একটু অনুন্নত ছিল, সেটা আমরা সবাই জানি। তো অনেকক্ষণ 5-6 ঘন্টা ওয়েট করার পর ট্রেনটা এগোতে থাকে। ট্রেন যখন এগিয়ে গেছে, মানে উইদাউট সিগনাল, ঠিক আছে, সে সিগনাল পায়নি, সে ওয়েট করেছিল, বাট এগোতে থাকে। যখন এগিয়েছে ও আর বুঝতে পারেনি, সে আর রাত্রেবেলা ছিল, সাইক্লোন এসছে, পুরো ট্রেন সমেত সব কিছু এখানে। এই পুরো এটা কিন্তু একটা সিটি, ধনুষকোটি একটা সিটি। ধনুষকোটি যে শহরটা ছিল পুরোটাই ডিস্ট্রয়েড হয়ে যায় সেই সময়ে। এই রেল ব্রিজটা এখনো অবধি এইভাবে রেখে দিয়েছে। তো এটা পুরোটাই তোমাদেরকে যেটা দেখলাম চার্চেরটা, সেটা ধ্বংস হয়ে গেছে। এই যে ছবিটা দেখছো, এই ছবিটাতে দেখো প্রায় সবকিছুই আগেকার কিছু, এখনকার নতুন কিছু, সবই দেখা যাচ্ছে। নতুন তো কিছুই নেই, সব ধ্বংসাবশেষ সেখানে পড়ে আছে। তো সেই ট্রেনটা যেমন সাইক্লোন হয়, সেই ট্রেনের মধ্যে 5টা বগি আর একটা ইঞ্জিন ছিল, সব তলিয়ে গেছে। একটাও ডেড বডি কিন্তু এখনো অবধি উদ্ধার করতে পারেনি। তো বুঝে নাও কত বড় সাইক্লোন ছিল। ধনুষকোটিতে আর রেল লাইনটা চালু করেনি,
রামেশ্বরম অব্দি লাস্ট করেছে। এরপরে কিন্তু আর মানে ধনুষকোটি তো আগে ছিল রেল লাইন, আর করেনি। আর এই যে রাস্তাটা তোমাদেরকে দেখালাম, মানে যেটা দিয়ে আমরা রামেশ্বরম থেকে আমরা এখানে অব্দি এলাম ধনুষকোটি অব্দি, এই রাস্তাটা কিন্তু শ্রী এপিজে আব্দুল কালাম আজাদ কিন্তু এইটা 8 বছর আগে করেছিল। 8 বছর আগে এটা পুরো অফ রোড ছিল। এর আগে এখানে কোনো গাড়ি আসতো না, গাড়ি আসলেও জিপ আসতো, কাঠ পাথর এইসব দিয়ে রাস্তাটা যে হয়েছিল। এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন যেটা তোমাদের সঙ্গে আমরা শেয়ার করলাম। এই ইনফরমেশনটা কেমন লাগলো সেটা কিন্তু অতি অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি তোমাদের মধ্যে একটুও ভালো লেগে থাকে জিনিসটা, তাহলে একটা লাইক করে দিও প্লিজ। এই হচ্ছে রামেশ্বরম মন্দির, একটু পরেই আমরা আসবো। এখন আমরা যাচ্ছি রামেশ্বরম মন্দিরে, সময় হচ্ছে বিকেল 4:40। তো চলো এগোনো যাক। আমরা কিন্তু খুবই এক্সাইটেড, বৃষ্টিও এখানে পড়ছে, ওয়েদারও খুব সুন্দর। চলো। এটা হচ্ছে মন্দিরের নর্থ গেট। এইখানটা হচ্ছে 22 কুণ্ডলীর জায়গা। তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, পুরোটাই ফ্রি টিকিট, শুধুমাত্র তোমাদের কুণ্ডলিতে স্নানের জন্য 25 টাকা করে দিতে হবে। আর এমনি স্পেশাল টিকিট হচ্ছে 200 আর 100 টাকার মধ্যে, কিন্তু আমাদের সেটা লাগেনি, আমরা ফ্রিতেই করেছি। হ্যাঁ। তোমরা যখন পুজো দিতে আসবে তার নিয়মটা একটু বলে দিই, কারণ আমি অনেক কটা চক্কর কাটার পরই নিয়মটা জানলাম। এখানে যখন তোমরা পুজো দিতে আসবে, ফার্স্টে তোমাদেরকে সমুদ্রে স্নান করতে হবে। সমুদ্রের জায়গাটা হচ্ছে এটা, ঠিক আছে? এই জায়গাতেই তোমাদেরকে ফার্স্টে স্নান করতে হবে, দেন 22টা কুণ্ডলিতে স্নান করতে হবে। 22টা কুণ্ডলিতে স্নান হওয়ার পর তোমাদেরকে তারপরে কাপড় চেঞ্জ করে, মানে ভিজে কাপড়ে কিন্তু মন্দিরে প্রবেশ নিষেধ, তারপরে তোমাদেরকে পুজো দিতে হবে। মন্দির খোলার সময় হচ্ছে সকাল 4টে থেকে দুপুর 12টা, তারপরে আবার দুপুর 3টে থেকে রাত্রি 8টা। কিন্তু এখানে এখন 7টা অবধি আজকে হবে, আমি জানি না কেন। মন্দিরে প্রবেশের জন্য অনেকেই পান্ডা তুমি পেয়ে যাবে। আমি কেরলে যা ট্রিপ করলাম তার মধ্যে এখানে আমি ফার্স্ট টাইম পান্ডা পেয়েছি। আমি পদ্মনাভতেও কোনো রকম পান্ডা পাইনি। ওটা তো খুব সুন্দর জায়গা, খুব স্মুথলি হবে। আচ্ছা, রামেশ্বরম নিয়ে বলি। রামেশ্বরমে পান্ডার উৎপাত খুবই বেশি, হোটেল থেকেই তোমার লাইন লাগানো শুরু হয়ে যাবে। পান্ডাকে নিলে মোটামুটি 1500 থেকে 2100 এরকম ওরা বলবে, কোনো দরকার নেই। আমি আর জুই যখন ঢুকেছি আমরা জানতাম যে 250 টাকা করে পার হেড টিকিট লাগবে। তোমরা চাইলে সেটাও স্কিপ করতে পারো। আধ ঘন্টার মধ্যে জেনারেল লাইন ফাঁকা হয়ে যায়, আধ ঘন্টা। আমরা ঠিক আধ ঘন্টায় সময় হয়েছিল, আমরা আধ ঘন্টার মধ্যে বেরিয়ে এসেছি। আর 22টা কুণ্ডলী যেটা, তার জন্য 25 টাকা করে পার হেড লাগে। সেটা নর্মাল, সেটা তোমারও লাগবে, আমারও লাগবে, সবারই লাগবে। লাইনের প্রসেস খুবই সুন্দর। ভিড় মনে হচ্ছে প্রচন্ড, বাট ভিড় পাবে না, মানে তোমরা স্মুথলি এগোতে থাকবে। সবাই খুব স্মুথলি এগোচ্ছে, কোনো রকম অসুবিধা হচ্ছে না। আশেপাশে প্রচুর ক্লক রুম আছে, তোমরা ব্যাগ নিয়েও যেতে পারো। আমার সঙ্গে ব্যাগ, মোবাইল, মানি ব্যাগ সবই ছিল, আমি রাখিনি, শুধু জুতোটা রেখেছিলাম। জুতোও কিন্তু ফ্রি স্ট্যান্ড, জুতোর জন্য কোনো রকম তোমাদেরকে পয়সা খরচ করতে হবে না। সেটা কিন্তু ওয়েস্ট গেটের পাশেই আছে। নর্থ গেটে তোমরা পেয়ে যাবে 25 টাকা যে টিকিটটা, মানে কুণ্ডতে স্নান করার যে টিকিটটা, সেটা কিন্তু আছে নর্থ গেট একটাই আছে। The next morning. গুড মর্নিং ফ্রম রামেশ্বরম। আমরা হোটেল থেকে চেক আউট করে গেছি, কিন্তু যাওয়ার পথেও কিছু জায়গা আছে যেগুলো কভার করব। এখন আমরা চলে এসেছি হনুমান মন্দিরে। এই যে হনুমান মন্দিরটা দেখালাম তোমাদেরকে, এই হনুমান মন্দিরেই ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নেই, ক্যামেরা অ্যালাউ থাকলে তোমাদেরকে অতি অবশ্যই দেখাতাম। এখানে কিন্তু সেই পুরনো যুগে, মানে রামায়ণের সময় যে পাথরগুলো ছিল, সেই ভেসে ওঠা পাথরগুলো কিন্তু তোমরা এখানে এসে দেখতে পাবে, যে 45 কেজি 36 কেজি পাথর কিভাবে ভেসে আছে। আর সেখানে কিন্তু পদচিহ্নও আছে। তো এই জায়গাতে এলে, মানে রামেশ্বরমে যখন আসবে, এই জায়গাটাকে একদমই মিস করা চলবে না, যদি ইতিহাসকে সাক্ষী রাখতে চাও তো।
এই পাথরগুলো কিন্তু ধনুষকোটিতেও পাওয়া যায়, বাট আমরা দেখতে পাবো না, এরাই জানবে কোথায় আছে না আছে। ওরাই বলছিল যে ধনুষকোটিতেও এই পাথরগুলো বর্তমান আছে, বাট এখানে তোমাদের অত খোঁজার দরকার নেই, এখানে ফ্রি এন্ট্রি, কোনো রকম চার্জেসও নেই, এখানে এসে দেখে নিতে পারো। পাম্বান ব্রিজ স্টার্ট হলো, এখানে কিন্তু একটা কনস্ট্রাকশন চলছে এই পাশেরটায়। হ্যাঁ, এই হচ্ছে পাম্বান ব্রিজ, আর সেখান থেকে সমুদ্র। ঘুরে যা। নতুন ব্রিজের কনস্ট্রাকশন হচ্ছে, কিন্তু এটাতে একটু হাইট রেখেছে। ব্রিজ শেষ, বাট বিউটি এখনো শেষ হয়নি। এই পাশেও আর এই পাশে দুপাশেই কিন্তু সমুদ্র। রংটা আবার দেখো জাস্ট, ব্ল্যাক এটা হচ্ছে ওটা ব্ল্যাকিশ একদম লাগছে, এইটা কিন্তু একটু ব্লুইশ লাগছে। এখানে কিন্তু আমি 10 বছর আগে একবার এসেছিলাম, তখন কিন্তু প্রথমত জায়গা এত নোংরা ছিল না, মানে রামেশ্বরম খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আমি তখন দেখেছিলাম 10 বছর আগে, অনেক চেঞ্জেস দেখেছি। তখন এত লাইনও ছিল না, এত ভিড়ও ছিল না মন্দিরের মধ্যে, টিকিটও ছিল না। তবে 25 টাকার টিকিটটা, মানে স্নানের যে জায়গাটা, সেটা 10 বছর আগেও যা ছিল আজকেও তাই আছে। কিন্তু চেঞ্জ যেটা হয়েছে সেটা হচ্ছে, তখন একটা হাতে ব্যান্ড দিয়ে দিত, এখন তোমাদেরকে একটা রিসিপ্ট দেবে, ওটা ছিঁড়ে ওরা বাদবাকিটা তোমাকে দিয়ে দেবে। এই এপিসোডটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের কোনো একটা নতুন এপিসোডে, যেখানে তোমাদেরকে আরো ইন্টারেস্টিং জায়গাতে নিয়ে যাব। আমরাও ঘুরবো, তোমরাও ঘুরবে, আর তার জন্য তোমাদেরকে সবার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, পাশে থাকা বেল আইকনটিকেও ক্লিক করে রাখতে হবে, যাতে আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করি তোমাদের কাছে তাড়াতাড়ি নোটিফিকেশনটা পৌঁছে যায়। পৌঁছে যায়। আর একটা লাইক তো বানতা হ্যায়। ঠিক আছে, তো চলো, আমরা অন দা ওয়েই আছি। দেখা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিও। অবশ্যই, এটা তোমাদের কাজ। এখন ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। চলো, টাটা।